ওকে, সো তাহলে আমাদের লাস্ট আসসালামু আলাইকুম ক্লাসে। ভাই। ওয়ালাইকুম আসসালাম রায়হান, কি অবস্থা? So, আমাদের লাস্ট ক্লাসের লাস্টের দিকেই সিম্পল হারমোনিক মোশন অ্যাকচুয়ালি শুরু করার কথা, কিন্তু ওই সময় লাইভ লেকচার দিতে দিতে অনেক সময় চলে গেছে। তো তখন আমরা স্টার্ট করতে পারি নাই। এখন আজকে ইনশাল্লাহ এখন আমরা শুরু করব। ওকে, তো এখন সিম্পল হারমোনিক মোশন যে চ্যাপ্টারটা, এই টপিকটা আমাদের অনেক বড়ভাবে সার্কুলার মোশন চ্যাপ্টারের সাথে রিলেটেড। ঠিক আছে, যে পিরিয়ডিক মোশন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এখন পিরিয়ডিক মোশনের এখানের মধ্যে কি হবে, যে বারবার ঘুরে ঘুরে একই টাইপের মোশন এখানে রিপিট হবে। সো তাহলে ওখানের জন্য যে সার্কুলার মোশনের সাথে বা সেন্ট্রিপিটাল ফোর্সের ওই যে চ্যাপ্টারটা পড়ছিলাম, ওইটার সাথে আমাদের অনেকগুলি কানেকশন পাবো, যে ফর্মুলাতে অনেকগুলি মিল আছে, আর ওগুলোর মধ্যে আমাদের কয়েকটা অ্যানালজি বা কয়েকটা অ্যানালগাস ফর্মুলা পাবো আমরা। ঠিক আছে, সিমিলার টাইপ অফ ফর্মুলা, কনসেপ্ট অলমোস্ট সেম, কিন্তু ফার্স্টে আমাদের বুঝতে হবে যে সিম্পল হারমোনিক মোশন ব্যাপারটা কি। ওকে, এখন সিম্পল একটা ডেফিনেশন এটার কি জিনিস, যে ইট ইজ অ্যান অসিলেশন in which the acceleration or the restoring force the acceleration or the restoring force, এখন রিস্টোরিং ফোর্স কি জিনিস ওইটা নিয়ে আমরা কথা বলবো, of the system is directly proportional to কি জিনিস, its displacement from equilibrium position. Displacement from equilibrium position. সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রিস্টোরিং ফোর্স কি জিনিস, ইকুইলিব্রিয়াম পজিশনটা কোনটা, এন্ড ডিসপ্লেসমেন্টটা আমরা কার রেসপেক্টে কি বের করতেছি, ওইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এখন ইকুইলিব্রিয়াম পজিশন এন্ড রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এন্ড ইজ অলওয়েজ ডিরেক্টেড, কোন জিনিসটা ইজ অলওয়েজ ডিরেক্টেড, দ্য রিস্টোরিং ফোর্স অর দ্য অ্যাসেলারেশন। ঠিক আছে, the acceleration or the restoring force is always directed towards the equilibrium position, towards the equilibrium position or towards the equilibrium, এতটুকু লিখলেই হয়। এখন এইটাকে আমরা ফোর্স অর অ্যাসেলারেশনের টার্মে এরকম রিপ্রেজেন্ট করতে পারি। ব্যাপারটা এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই জিনিসটা আমরা দেখবো। এটা আমরা এই জায়গাটাতে একটু খালি রাখি, এই জায়গাটার মধ্যে আমরা লিখবো। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে ফোর্স অর অ্যাসেলারেশনের সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশনটা কেমন, ওই জিনিসটা লিখবো। ফার্স্ট অফ অল, এখানের মধ্যে আমি কি বুঝাইতেছি, যে সিম্পল হারমোনিক মোশন কি, এটা হলো একটা টাইপ অফ অসিলেশন। হ্যাঁ, এটা একটা টাইপ অফ পিরিয়ডিক মোশন বেসিক্যালি, যে বারবার একই টাইপের মোশন রিপিট হবে একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর। এন্ড এখানের মধ্যে কাজটা কি, এখানে একটা অ্যাসেলারেশন থাকবে। তো অ্যাসেলারেশন থাকা মানে কি, এই সিস্টেমের মধ্যে একটা কি থাকবে, আনব্যালেন্সড ফোর্স থাকবে। তো ওই আনব্যালেন্সড ফোর্সটাকে আমরা এখানের জন্য রিস্টোরিং ফোর্স বলি। আচ্ছা, এখন এই রিস্টোর টার্মটা, এই টার্মটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো না, যে তোমাদের ইয়ে ইকুয়েশন গুলি যখন নাকি থাকে, যে টু ওয়ে রিঅ্যাকশন যখন নাকি থাকে, রাফিদ, তোমাদের যখন নাকি টু ওয়ে রিঅ্যাকশন গুলি থাকে কেমিস্ট্রিতে, সো তখন ওখানের মধ্যে বলে না যে দ্য ইকুইলিব্রিয়াম উইল বি শিফট টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড অর টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ড সাইড, অর আমাদের ইকুইলিব্রিয়াম রিস্টোর করার জন্য কি করতে হয়, এমন টাইপের কতগুলি কোয়েশ্চেন আসে না, যে মনে করো নাম্বার অফ মোলস অফ গ্যাস লেফট হ্যান্ড সাইডে কম, রাইট হ্যান্ড সাইডে বেশি। সো তাহলে আমরা যদি প্রেসারটা কমাই দেই, সো তখন ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হবে, আর রিঅ্যাকশনটা কোন দিকে শিফট হবে, হায়ার মোলস অফ গ্যাস যেদিকে আছে ওই দিকে শিফট হবে, বিকজ প্রেসার কমাই দিলে ওখানে
ভলিউমটা বাড়বে আর বেশি ভলিউম অফ গ্যাস মলিকিউল ওখানের মধ্যে অ্যাটেইন করতে পারবে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে? হ্যাঁ। সো রিস্টোর করা মানে কি? রিস্টোর করা মানে হলো যে জিনিসটা দিয়ে কাউন্টার করি আমরা। ওকে, সো এই এমন টাইপের ব্যাপার যে এখানের মধ্যে কাজটা কি হবে দেখো। তোমার প্রত্যেকটা সিস্টেম কি থাকতে চাবে ফারিয়া বলো তো? প্রত্যেকটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে চাবে না? সো এখন হ্যাঁ। তুমি যখন নাকি কোন একটা সিস্টেমকে তার ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করে দিবা, হোয়াট উইল ইট ট্রাই টু ডু? ইট উইল ট্রাই টু গেট ব্যাক টু দা It will অরিজিনাল try to পজিশন। move. হ্যাঁ। হয়তো সো তাহলে এই যে ইকুইলিব্রিয়াম পজিশনে যাওয়ার জন্য সে যে ফোর্সটা এক্সার্ট করবে, ওই ফোর্সটাকে আমরা বলবো রিস্টোরিং ফোর্স। ঠিক আছে? তো এখন এই সিস্টেমের মধ্যে তাহলে কি থাকবে? when it will be displaced from its equilibrium position. Unbalanced force. Yes, যে যখন নাকি কোন একটা সিস্টেমকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা ডিসপ্লেস করে দিব, কি হবে? তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি থাকতে হবে, যে এনার্জির জন্য ইট উইল বি এবল টু এক্সার্ট আ ফোর্স so that it can come back to its equilibrium position. So ওই ব্যাপারগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করব যে এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে। সো এই জায়গাটা আমরা গ্যাপ রাখলাম যে আমরা ফর্মুলাটা ওখানের মধ্যে লিখবো, যে এই যে এত বড় জিনিসটা লিখা, এই পুরা লাইনটা লিখা, যে এত বড় একটা প্যারাগ্রাফ লিখলাম, এইটা লিখা এন্ড এইটা লিখা সেম অ্যামাউন্ট অফ মার্ক ক্যারি করে, জানো? তুমি উপরের ডেফিনেশনটা লিখবা 2 মার্ক পাবা, তুমি ফোর্স প্রপোর্শনাল সাইন মাইনাস এক্স 2 মার্কস। তো সিম্পল হারমোনিক মোশনের কোশ্চেন পেপার দেখলে পরে এর জন্য এরকম হাসি পায় যে তারা যখন এনাকে ডেফিনেশন জিজ্ঞাসা করে, ইউ ক্যান সিম্পলি রাইট এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যে ফোর্স হলো ডিসপ্লেসমেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু মাইনাস সাইনটা কেন? বিকজ তাদের ডিরেকশনটা হলো অপোজিট। ওই জিনিসটা আমরা দেখবো একটু পরে। তো এখন আমরা এখানের মধ্যে একটু ডিসকাস করে নিই, ফর্মুলাতে আমরা আবার ব্যাক আসবো। হ্যাঁ, তো এখন আমরা একটু একটা ব্যাপার দেখি। ফার্স্টে এখানের মধ্যে কি বলবো, an object moving with সিম্পল হারমোনিক মোশন, আমরা সিম্পল হারমোনিক মোশনকে একটু শর্টকাটে SHM লিখি। ঠিক আছে? অনেক লম্বা ওয়ার্ড তো এর জন্য ছোট করে লিখি, তাহলে টাইম বাঁচবে। ওকে, সো এখন an object moving with simple harmonic motion oscillates to and fro on either side of the equilibrium position. On either side of the ইকুইলিব্রিয়াম পজিশন, যে ইকুইলিব্রিয়াম পজিশন যেখানে আছে ওইটা ডানে যাবে একবার, বামে যাবে একবার, আর উপরে যাবে একবার, নিচে যাবে একবার, ডিপেন্ড করে অসিলেশনটা কোন ডিরেকশনে হচ্ছে আর ইকুইলিব্রিয়াম পজিশনটা কোথায় আছে। ঠিক আছে? ইদার সাইড অফ দা ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি? ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে যত ডিসটেন্স দূরে যাবে তত কি বলবো, ডিসপ্লেসমেন্টের বাড়তেছে ওই জিনিসটা। সো ডিসটেন্স ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। তাহলে এই জিনিসটা লিখে দেই যে the distance of an object from equilibrium position is known as displacement। যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটুকু দূরে আছে ওই জিনিসটা। তো এখন আমরা ডিসপ্লেসমেন্টটাকে কি বলি? একটা ভেক্টর কোয়ান্টিটি বলি না? সো তাহলে ইট উইল বি রিলেটেড টু দ্য ডিরেকশন, যে আমরা একটা ডিরেকশন সেট করে নিব যে ইকুইলিব্রিয়ামের এই সাইডে গেলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, ইকুইলিব্রিয়ামের আরেক সাইডে গেলে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। সো ওই জিনিসটা আমরা দেখবো, আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে যে আমরা কোন কনভেনশনটা ফলো করতেছি, যে আমরা কোন ডিরেকশনকে পজিটিভ ধরবো, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরবো, ওইটার উপর ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, ওই ব্যাপারগুলি আসবে। তো এখন যেই কথাটা ফারিয়া একটু আগে বলল, যে always there will be a tendency for the system to go back to its equilibrium position. So তাহলে ব্যাপারটা কি, যে there is always a restoring force on the object, there is always a restoring force on the object pulling or pushing it
টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, যে সব সময় কি করবে, ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে তাকে টেনে নিয়ে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এখন রিস্টোরিং ফোর্স তো এক্সার্ট হবে, ভালো কথা। কখন এক্সার্ট হবে ফারিয়া? যখনই নাকি ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস হয়ে গেল। এখন রিস্টোরিং ফোর্স কখন বেশি হবে কখন কম হবে বলো তো? তুমি একটা যখন ইকুইলিব্রিয়াম থেকে বেশি দূরে চলে যাবে তখন বেশি হবে। এক্সিলেন্ট। সো তাহলে তুমি অল্প একটু দূরে সরাইলে ইকুইলিব্রিয়াম থেকে, সো তাহলে তার ইকুইলিব্রিয়ামে আসার জন্য এত বেশি ফোর্স লাগবে না। সো তাহলে ওখানের মধ্যে কি রিস্টোরিং ফোর্সটা কম। আর যত তুমি ইকুইলিব্রিয়াম থেকে তাকে যত দূরে নিয়ে যাবা, তার কি থাকবে, তত বড় একটা ফোর্স থাকবে ইন অর্ডার টু গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন, যে ইকুইলিব্রিয়াম পজিশন। সো তাহলে এই ব্যাপারটা আমরা লিখি যে দ্য সাইজ অফ দ্য রিস্টোরিং ফোর্স, the size of the restoring force is কি বলে, the size of the restoring force depends on the displacement and restoring force টাই কি, the restoring force will be the only force acting on the system, so এটা কি করবে, it will make the object accelerate towards what, towards the equilibrium position, and the restoring force makes the object, the restoring force makes the object accelerate towards the equilibrium position. ওকে, সো তাহলে এখন আমরা অনেকগুলো জিনিস দেখলাম। ফার্স্ট অফ অল সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা দেখছি, যে এটা কি এমন একটা অসিলেশন যেখানে কি হবে, যেখানে অ্যাসেলারেশন বা রিস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট এন্ড restoring force always oppositely directed, restoring force always towards the equilibrium আর displacement always away from the equilibrium। সো এমন একটা ব্যাপার। তো এই ফর্মুলাটা যেটা, যে যে সিম্বলটা f প্রপোর্শনাল সাইন মাইনাস x, এটা নিয়ে আমরা কথা বলবো আর একটু পরে। দেন কি বললাম, যে একটা অবজেক্ট যেটা সিম্পল হারমোনিক মোশন আন্ডারগো করতেছে, সে কি করবে, ইকুইলিব্রিয়ামের দুই এন্ডেই মুভ করবে, টু এন্ড ফ্রো অফ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। দেন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে ডিসটেন্স দূরে যাবে ওটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, এন্ড ডিরেকশনের উপর ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্টটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, ওই ব্যাপারটা আমরা সিগনিফাই করব, এটা পরের ব্যাপার। দেন কি, there is always a restoring force on the object pulling or pushing it towards the equilibrium position, যে যখনই সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কোন জায়গায় দূরে সরে যাবে, তখন কি করা হবে, তাকে টেনে বা ধাক্কা দিয়ে তাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসা ট্রাই করবে রিস্টোরিং ফোর্সটা। তো এখন এই যে রিস্টোরিং ফোর্সটা কি করবে, তাকে টেনে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে নিয়ে আসা ট্রাই করে। তো তাহলে হোয়াট ইজ রিকোয়ার্ড, তোমার একটা ফোর্স এক্সার্ট করার জন্য হোয়াট ডু ইউ নিড, এনার্জি লাগবে না ফারহান? ইন জি অর্ডার ভাইয়া। টু এক্সার্ট আ ফোর্স ইউ নিড এনার্জি। সো তাহলে ওই এনার্জির ব্যাপারটা তো ওখানের মধ্যে আমরা ডিসকাস করব। ওকে, তো এখন আমরা এনার্জির ব্যাপারটা যদি দেখি, এখানের মধ্যে কি হবে, যে when the system is displaced from equilibrium position, when the system is displaced from equilibrium position, হ্যালো রুফায়দা, ওয়ালাইকুম আসসালাম নাজমুস সাকিব, ফেসবুকের কমেন্টে তো দেরিতে আসে, আল্লাহ। ইকুইলিব্রিয়াম পজিশন, তো কি হবে, the system has potential energy, the system has
পটেনশিয়াল এনার্জি, তো পটেনশিয়াল এনার্জিটা কি করবে ওই জিনিসটা নিয়ে আমরা লিখবো এখন। This potential energy makes the system, this potential energy makes the system try to go back to its equilibrium position. Try to go back to its equilibrium position. আচ্ছা, সো তাহলে কি এনার্জি লাগে আর কি এনার্জি থাকে একটা সিস্টেমের মধ্যে যে তাকে, এটা কি ওই যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু নেগেটিভ চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ওই ফর্মুলার কাহিনী? ওরকম পুরোপুরি না, এটা দেখলে পরে একটু পরে বুঝতে পারবা, বুঝছো? এটা একদম ইজি একটা জিনিস, আমরা একটু পরে জিপি আর কে দিয়ে একটা সিস্টেম নিয়ে ওরকম এটা করবো। এই যে রাফেদ, গেইন করে কিভাবে, এই যে আমরা যখন ডিসপ্লেসটা করতেছি, ডিসপ্লেসটা কি ম্যানুয়ালি করলাম না? তো সিস্টেমটাকে যখন এরকম ডিসপ্লেস করলাম, তো আমরা এখন দেখবো যে সিস্টেমটাকে ডিসপ্লেস করলে তখন ওই সিস্টেমের মধ্যে যে চেঞ্জটা আসতেছে, দ্যাট চেঞ্জ উইল কজ দা সিস্টেম টু গেইন পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, যে আমরা এখানের মধ্যে দেখবো যে একটা ম্যাসকে আমরা ওরকম ডিসপ্লেস করব বা একটা স্প্রিং কে ওরকম কম্প্রেস করব বা এক্সটেন্ড করব, তখনই কি এটাকে রিলিজ করে দিলে ওটা সিম্পল হারমোনিক মোশন অসিলেট করবে। বাট বিফোর ডুইং দ্যাট আমরা কি করলাম, তাকে একটা এনার্জি দিছি ডিসপ্লেস করে, ইদার উই গিভ ইট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, আর যেই টাইপের এনার্জি দেয় সে যেন এটা কি করতে পারে, ইট ক্যান ইউজ দ্যাট এনার্জি টু গো ব্যাক টু ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ওই জিনিসটা দেখবো এখনই, আমরা ডায়াগ্রামটা আঁকতেছি। ওকে, go back to its equilibrium position. So if we draw the diagram over here, এখন এখানের মধ্যে এই হলো তোমার অবজেক্টটা, ঠিক আছে? দিস ইজ ইওর অবজেক্ট, পেন্ডুলাম একটা। ওকে, তো এখন একটা পেন্ডুলাম, সে এটা হলো তার ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, দিস ইজ ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। আমি বটম অফ দা পেন্ডুলামকে রেফারেন্স হিসেবে নিচ্ছি। ওকে, বটম অফ দা পেন্ডুলামের রেসপেক্টে সব বের করব। তো এখন bottom of the pendulum is the reference. এখন আমি এই পেন্ডুলামটাকে ধরে, হুম, আমি এই পেন্ডুলামটাকে ধরে কি করলাম, এরকম একটা হাইটে নিয়ে গেলাম। যে আমি এখন পেন্ডুলামটাকে ধরে কি করছি, এতটুকু হাইট উপরে নিয়ে গেলাম, যে আমি পেন্ডুলামটাকে ধরে এই পজিশনে নিয়ে আসছি। এই যে পেন্ডুলামটা, সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, বেচারা ওখানের মধ্যে নরমালি বসেছিল। আমি তাকে ধরে টান দিয়ে কি করলাম রাফিদ, আমি তাকে ধরে টান দিয়ে ওইরকম একটা পজিশন, যে আমি পজিশন গুলার নাম দেই, এই পজিশনের নাম হলো এ, এই পজিশনের নাম হলো বি, আর ওই এন্ডে সে আবার ওই দিক দিয়ে অসিলেট করে যাবে। তো তাহলে ওই এন্ডে তার নামটা ওখানের মধ্যে দেই সি। ঠিক আছে, এখানে দেখি 1 2 3 4, ওকে। সো তাহলে এটা হলো পজিশন সি। সো তাহলে আমার সিস্টেমটা দেখো কিভাবে অসিলেট করবে রাফিদ, আমার সিস্টেমটা এমন ভাবে অসিলেট করবে না, পজিশন এ থেকে সে পজিশন বি তে যাবে, দেন বি থেকে সে আবার ওভারশুট করে সি তে যাবে, দেন আবার সি থেকে আবার বি তে ফেরত আসবে, বি থেকে আবার ওভারশুট করে এ তে যাবে। এইভাবে করে পেন্ডুলামটা সুইং করতে থাকবে না? সো এখন এখানের মধ্যে দেখো আমাদের রিস্টোরিং ফোর্সের ব্যাপার, কোন ব্যাপার কি কি হচ্ছে না হচ্ছে, এগুলা ব্যাপার নিয়ে আমরা এখন ডিসকাস করব। এন্ড দ্য থিং ইজ, এটা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, তো পারিয়া বি ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? সো এখন বি এর রেসপেক্টে আমরা এখন কতটুকু ডানে যাচ্ছে বা বামে যাচ্ছে, এইটার উপর আমরা কি করব, ডিসপ্লেসমেন্টটা বের করব। সো তাহলে এদিক দিয়ে গেলে পরে পজিটিভ, এদিক দিয়ে গেলে পরে নেগেটিভ, ওরকম দিয়ে রাখি। সো তাহলে
এই দিক দিয়ে গেলে পরে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এই দিক দিয়ে গেলে পরে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। আর উল্টাটাও দিতে পারো, লেফটে পজিটিভ ধরতে পারো, রাইটে নেগেটিভ ধরতে পারো, তোমার ইচ্ছা। সো এখন আমি এরকম করে ধরলাম। সো এখন এটা কি, এটা হলো displacement of the system or the displacement of the pendulum from its equilibrium position when it is at point C। সে যদি এখন এই পয়েন্টে থাকে, যে বলটা এই পয়েন্টে থাকে, সো তাহলে ডিসপ্লেসমেন্টটা কত, এতটুকু নাকি? সো তাহলে এইভাবে করে আমরা ডিসপ্লেসমেন্টটাকে ধরতেছি, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু এক্সপ্লেনেশন গুলি দেই তাহলে পরে বুঝতে তোমাদের ইজি হবে। তো এতটুকু পর্যন্ত তো কোনো প্রবলেম নাই। আমরা কি করতেছি, এই যে আমাদের একটা সিস্টেম ছিল, যে একটা পেন্ডুলাম ছিল বেসিক্যালি, যে একটা স্ট্রিং এর এন্ডে একটা বল লাগানো। এখন হোয়াট উই ডিড, সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, দ্যাটস ভেরি গুড। আমি তাকে টেনে পয়েন্ট এ তে নিয়ে গেলাম। তো এখন পয়েন্ট এ তে কি হলো, পয়েন্ট এ তে সে একটা সার্টেন হাইট উপরে গেছে। তো এখন তার মধ্যে কি আছে রাফিদ, এখন তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি আছে না? কি পটেনশিয়াল এনার্জি? দ্য পটেনশিয়াল এনার্জি ইজ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, রাইট? সো এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কি করবে, ইট উইল হেল্প or it will try to bring the pendulum back to its equilibrium position, which was position B। সো আমরা দেখি এখানের মধ্যে অ্যাকচুয়ালি কোন পয়েন্টে কি কি হচ্ছে, এই ব্যাপারগুলোর এক্সপ্লেনেশন গুলি লিখলেই একদম সিম্পল হারমোনিক মোশনের কোর কনসেপ্টটুকু তোমাদের সবার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা লিখি যে পজিশন এ তে কি হচ্ছে। ওকে, সো তাহলে এট পজিশন এ কি হচ্ছে, এখানে the potential energy is in the form of GP। ঠিক আছে, এখানে পটেনশিয়াল এনার্জিটা কোন ফর্মে, গ্র্যাভিটেশনাল ফর্মে, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো কি করবে, সো it tries to go back to the equilibrium position at B, go back to the equilibrium position at B at B। এখন ব্যাপারটা দেখো, ইকুইলিব্রিয়াম পজিশনে পটেনশিয়াল এনার্জি কত হবে বলো তো ফারিয়া? 0। 0, এক্সিলেন্ট। সো তাহলে সে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি কোন জায়গায় পাবে, এক্সট্রিম ডিসপ্লেসমেন্টে। যত বেশি ডিসপ্লেসমেন্ট তত বেশি পটেনশিয়াল এনার্জি, এন্ড when it will come closer and closer to the equilibrium position the potential energy will decrease and position B is the most stable position। সো ওখানে তার এনার্জি থাকবে কত, 0। কি এনার্জি, পটেনশিয়াল এনার্জি থাকবে 0। কিন্তু ব্যাপারটা দেখো তো, ব্যাপারটা কি এমন না, এ থেকে যে বিতে যাবে, কিভাবে যাবে, জিপিটা যে কমবে, কমে তো অন্য কোনো ফর্মে যাইতে হবে। কোন ফর্মে হয় এটা, কাইনেটিক, রাইট? তো হ্যাঁ। তাহলে এখন জিপি থেকে কে তে যাচ্ছে, সো যত এ থেকে বিতে যাচ্ছে কি হচ্ছে রায়হান বলতো, যত এ থেকে বিতে যাচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি দ্য পেন্ডুলাম হ্যাড এট এ ইজ গেটিং কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। সো এখন পজিশন বি তে আসলো, পজিশন বিটা কি, ইকুইলিব্রিয়াম পজিশন, ওখানে পটেনশিয়াল এনার্জি কত, 0। কিন্তু পটেনশিয়াল এনার্জি 0 এন্ড সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে, সো তার তো খুশি হয়ে যাওয়ার কথা। পয়েন্ট বি তে এসে সে তো থেমে যাওয়ার কথা, কিন্তু সে তো থামতে পারে না। কেন থামতে পারে না রায়হান? কারণ পুরো এনার্জিটা কনভার্ট হয় না এই পোটেনশিয়াল এনার্জিতে, আবার পোটেনশিয়াল এনার্জি থেকে কিছুটা কাইনেটিক এনার্জি ফর্ম করে, এই কারণে আর কি। এখানের মধ্যে মেইন অ্যান্সারটা হলো এরকম যে সে তো এ তে হাইয়েস্ট পটেনশিয়াল এনার্জি ছিল, তো এখন এ থেকে যখন বি তে আসছে, বি তে তো পটেনশিয়াল এনার্জি 0, ওইটাই তো তার মোস্ট স্টেবল পজিশন। কিন্তু ওখানে একটা কাহিনী কি, জিপি গুলো সব কে তে কনভার্ট হয়েছে না, এখন বি তে তো তার ভেলোসিটি 0 না, তার রেস্টে আসতে হলে তো ওখানে রেস্টে আসতে হলে কাইনেটিক এনার্জিও 0 হইতে হবে। কিন্তু হোয়াট হ্যাপেন্স, এই যে সে তার পটেনশিয়াল এনার্জিটা ইউজ করে ইকুইলিব্রিয়াম পজিশনে আসলো, এখন ইকুইলিব্রিয়াম পজিশনে এসে তো সে আর রেস্টে নাই, সে তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে আছে।
তো এখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে থাকার জন্য সে কি করে, ইকুইলিব্রিয়াম পজিশনে এসেও থামতে পারে না, সে ওভারশুট করে আদার এন্ড অফ দা ইকুইলিব্রিয়াম পজিশনে মুভ করা শুরু করে। ঠিক আছে, তো এখানের মধ্যে কি বললাম যে এ তে যে জিপি ছিল ওই জিপিটা কে তে কথা কনভার্ট হচ্ছে। কি বলছো বুঝি নাই ফারিয়া? কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, প্রবলেম আমার নেটের সমস্যা। না এখানেও একটু প্রবলেম দিছিল, না, না আরেকবার ভাই, বলতেছি, আসলে সমস্যা নাই। স্যার কথা পুরো কেটে আসছে। ওকে ওকে বলতেছি আবার, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বললাম, ব্যাপারটা বললাম এরকম যে এখানে বলের এক পজিশন বি, ওটার কি এক্সেস কাইনেটিক এনার্জি আছে? ইয়েস, এই জায়গাটার মধ্যে তো ওই যে এ তে যে জিপিটা ছিল ওই জিপিটাই তো এখন কি হবে, পজিশন বি তে যে সবগুলা কে তে যাবে না। বুঝতে পারতেছো কি বলতেছি? পয়েন্ট এ তে যেই জিপি ছিল ওই জিপিটা তো পুরাটাই পয়েন্ট বি তে কিসে কনভার্ট হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে। সো তাহলে পয়েন্ট বি তে তো সে আর কি থাকতে পারতেছে না, জিরো ভেলোসিটিতে থাকতে পারতেছে না। পয়েন্ট বি তে তো তার ভেলোসিটি হলো ম্যাক্সিমাম। সো হোয়াট ইট উইল ডু, এখনো বোঝা যাচ্ছে না? দাঁড়াও একটু দেখি, এক মিনিট। জি ভাই, বুঝে দিতেছে হালকা হালকা। ওকে ওয়েট, আয় আল্লাহ, এমন সমস্যা দিলে কেমনে। ওকে, সো এখন হোপফুলি ক্লিয়ার হওয়ার কথা। এখন কি শুনতে পাচ্ছ মুহাম্মদ? জি ভাই, সব শোনা যাচ্ছে ক্লিয়ারলি। অলরাইট, সো সবকিছু ক্লিয়ারলি শুনতে পাইলেই হইলো। সো লেটস সি, এখন আমাদের যে কথাটা বলতেছিলাম এখানে মধ্যে দেখো রায়হান, বলতেছিলাম যে এখানে পয়েন্ট এ তে যে কাইনেটিক এনার্জিটা ছিল না, তো এখন পয়েন্ট এর এই কাইনেটিক এনার্জিটা কি হবে, পয়েন্ট এর এই কাইনেটিক কি বলে, পয়েন্ট এ তে যেই জিপিটা ছিল, পটেনশিয়াল এনার্জিটা ছিল, এই পটেনশিয়াল এনার্জিটা যত ইকুইলিব্রিয়ামের দিকে যাবে তত পটেনশিয়াল এনার্জিটা কমবে, তত পটেনশিয়াল এনার্জিটা কমলে পরে, বলতেছি ফারহান এটা বলতেছি। তো এখন এখানের মধ্যে কি, পয়েন্ট এ তে যে জিপিটা ছিল আর পয়েন্ট এ তে যে পটেনশিয়াল এনার্জিটা ছিল, যত সে নিচে নামতেছে কি হইতেছে, জিপিটা কমতেছে। যত জিপি কমবে তত কি হবে পারিয়া, জি ভাই। কাইনেটিক এনার্জি বাড়বে না? হ্যাঁ, তো তাহলে পয়েন্ট বি তে কি হলো, পয়েন্ট বি তে পটেনশিয়াল এনার্জি বিকেম জিরো এন্ড দ্য কাইনেটিক এনার্জি বিকেম ম্যাক্সিমাম। সো এখন পয়েন্ট বি তে কাইনেটিক এনার্জি যদি ম্যাক্সিমাম হয়, সো তাহলে সে কি ওই পজিশনে রেস্টে আসতে পারবে? না, কারণ ভেলোসিটি আছে। ওই পয়েন্টে তার একটা কাইনেটিক এনার্জি আছে। সো উইথ দ্যাট ভেলোসিটি সে কি করবে, পয়েন্ট বি তে সে তার ইকুইলিব্রিয়াম পজিশনে এসে সে আর থামতে পারবে না, সে কি করবে, ওভারশুট করে অপোজিট ডিরেকশনে এখন যাওয়া শুরু করবে। কিন্তু আবার অপোজিট ডিরেকশনে গেলে আবার কি হইলো, উল্টা সমস্যা, সে তো আবার ইকুইলিব্রিয়াম থেকে সরে যাচ্ছে নাকি, সে আবার ইকুইলিব্রিয়ামের থেকে দূরে সরে যাচ্ছে। সো হোয়াট উইল হ্যাপেন, সে ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে যাবে তখন ইকুইলিব্রিয়ামের দিকে থাকবে হলো রিস্টোরিং ফোর্সটা। সো তাহলে ওইদিকে উপরে যত উঠতে থাকবে তত কি করবে, ডিসিলারেট করে করে আবার সি পর্যন্ত গেল। এখন সিতে যে আবার কি হয়েছে, এর মতো অবস্থা, যে সিতে যে কি হয়েছে, পটেনশিয়াল এনার্জি হয়ে গেছে ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি হয়ে গেছে জিরো। দেন আবার সি থেকে তাকে টেনে কি করবে, আবার বি এর কাছে নিয়ে আসবে। সি থেকে যখন নাকি আবার বি এর কাছে নিয়ে আসবে কি হবে, যত সি থেকে নিচে নামতেছে জিপি কমতেছে, কাইনেটিক এনার্জি বাড়তেছে, বি তে এসে জিপি জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সো কাইনেটিক এনার্জি আছে দেখে সে কি করবে, আবার অপোজিট এন্ড অফ দ্য ইকুইলিব্রিয়ামে ওভারশুট করে আবার এর দিকে যাওয়া ধরবে, তাই না ফারহান? জি ভাইয়া, কিন্তু ভাইয়া বি তে এক্সেস কাইনেটিক এনার্জি তুমি যে একটু আগে বলছিলে ভাই, এটা আমি বুঝতেছি না এক্সেস কিভাবে হয়। এক্সেস না, এখানে মধ্যে বললাম যে বিতে তো তোমার রেস্টে আসলে পরে সে ইকুইলিব্রিয়ামে এসে থামতে পারবে। ইকুইলিব্রিয়ামের দিকে ফোর্সটা দেয় কেন, তাকে তো ইকুইলিব্রিয়ামে এনে থামাইতে চায় তাই না? কিন্তু ইকুইলিব্রিয়ামে জি আসলে ভাইয়া, পরে তার কি হয়, ইকুইলিব্রিয়ামে আসলে পরে ভেলোসিটি তার আছে তো থামে না। কাইনেটিক এনার্জি থাকে দেখে সে ওভারশুট করে উল্টা ডিরেকশনে আবার মুভ করা ধরে। ঠিক আছে, তো এই জিনিসটা বলছি, বুঝছো? জি ভাই। জি ভাই। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে এট পজিশন এ দা পটেনশিয়াল এনার্জি ইজ ইন দা ফর্ম অফ হোয়াট, জিপি। সো তাহলে সে কি করবে, ইট ট্রাইস টু গো ব্যাক টু দা ইকুইলিব্রিয়াম পজিশন এট এ। এখন কি হয়, এখন
potential energy is 0 joule in the equilibrium position. তো এটা লিখে রাখি, potential energy is 0 joule in equilibrium position. Okay, so what happens over here? যখন নাকি পেন্ডুলামটা পজিশন বি রিচ করে তখন কি হয় ওই ব্যাপারটা লিখবো। এতক্ষণ এক্সপ্লেইন করলাম না, এখন লিখলে পরে এখন বুঝতে পারবা সিকোয়েন্স ওয়াইজ কি হচ্ছে। তো তাহলে বাট when the pendulum reaches position B, when the pendulum reaches position B, what will happen? The system has maximum K, তাই না? The system has maximum kinetic energy. So তাহলে maximum kinetic energy থাকলে পরে কি করবে? So it does not settle in the position. So it does not settle in that position. That position বলতে কোন পজিশন? ইকুইলিব্রিয়াম পজিশন। সো তাহলে সে ইকুইলিব্রিয়ামে আসছে কিন্তু সে ওখানে তো রেস্টে আসতে পারতেছে না বা রেস্টে থাকতে পারতেছে না, বিকজ ইট হ্যাজ আ কাইনেটিক এনার্জি। সো এই কাইনেটিক এনার্জি ইউজ করে সে কি করবে? অপোজিট ডিরেকশনে ওভারশুট করবে। তো তাহলে এন্ড ওভারশুটস, এর জন্য উল্টা ডিরেকশনে, যে ইকুইলিব্রিয়ামে এসে থামতে পারলো না, তো এখন সে কি করবে? এখন উল্টা ডিরেকশনে আবার মুভ করা শুরু করলো। এখন বলতেছে কি যে যদি এই জিনিসটা আমরা আসবো পরে, যে আমাদের ড্যাম্পিং নামের একটা টপিক আছে এই সিম্পল হারমোনিক মোশনের মধ্যে, ওখানের মধ্যে আমরা এই ব্যাপারটা পড়বো। জাস্ট এখানে লিখে রাখতেছি যে যদি কি হয়, ইফ নো এনার্জি আছে, এটা ফার্স্টে সিম্পল হারমোনিক মোশনের সাথে, যদি লুজ হয় তো তাহলে কি হয় ব্যাপারটা পরে লিখবো। সো তাহলে ইফ নো এনার্জি is lost due to friction or drag, তো তাহলে কি হবে? যদি আমাদের ফ্রিকশন বা ড্র্যাগ ফোর্সে কোনো রকমের ইফেক্ট না থাকে, সো তাহলে আমাদের মেকানিক্যাল এনার্জিটা সবসময় সেম থাকবে না। জিপি থেকে পুরোটা কেই তে যাবে, কেই থেকে পুরোটা জিপি তে যাবে, জিপি থেকে আবার কেই তে আসবে, কেই থেকে আবার জিপি তে যাবে, এমনই হইতে থাকবে, তাই না মোহাইমিন? তো তাহলে কি, যদি কোনো এনার্জি ফ্রিকশন বা ড্র্যাগ এর জন্য লস না হয়, সো হোয়াট উইল হ্যাপেন? দেন the kinetic energy at B will get converted to GP at C. সো তাহলে এই যে A থেকে B তে আসলো, যদি কোনো ফ্রিকশনের জন্য কোনো লস টস না হয়, সো হোয়াট উইল হ্যাপেন? A তে যত জিপি ছিল ওই পুরা জিপিটা কি হবে? B তে এসে কেই তে কনভার্ট হয়ে যাবে। এন্ড B তে যত কেই আছে, যদি ফ্রিকশন বা ড্র্যাগ এর জন্য কোনো লস না হয়, তো তাহলে B তে যত কেই আছে এই পুরা কেই ইউজ করে সে কি করবে? C তে পুরাটা জিপি তে কনভার্ট করে ফেলবে। বুঝতে পারছো? যে এটা আমাদের বাউন্সিং বলের মতো, যে আমাদের কোন একটা বল বাউন্স করতেছে, যদি তার কোনো এনার্জি লস না হয়, পুরা জিপি যদি কেই তে যায়, কেই আবার জিপি তে যায়, জিপি পুরাটা কেই তে, কেই পুরাটা জিপি তে, সো তাহলে অলওয়েজ আমাদের সব কাইনেটিক এনার্জি জিপি তে যাবে, দেন সব জিপি আবার কেই তে যাবে, এমন ভাবে কনভার্সনটা চলতে থাকবে। বুঝতে পারছো? তো এখন আমরা যদি এখানের মধ্যে লিখি ব্যাপারটা কি, তো তাহলে যদি কখনো এনার্জি লস না হয়, সো তাহলে এই মোশন কি জীবনে বন্ধ হবে? বলো তো ফারিয়া। না, তো না তাহলে হওয়ার কথা তো। সারা জীবনই চলতে থাকবে, যে পেন্ডুলামের এখানের মধ্যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে বি, বি থেকে আবার এ, তো এই জিনিসটা আমাদের অলওয়েজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা যদি আমরা লিখি, তো হোয়াট উইল হ্যাপেন? এন্ড দিস মোশন
will never end if no energy is lost. সো কোনো এনার্জি লস না হলে পরে এই মোশনটা সারা জীবন চলতে থাকবে। তো আমরা যদি এই পুরো জিনিসটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সো তাহলে আমাদের আরো পারসিভ করতে ইজি হবে যে ব্যাপারগুলো কি হচ্ছে। ওকে, আমরা যদি গ্রাফটা কি এখানে ওকে, সো ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের এনার্জি ইন জুলস আর এক্স অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো তাহলে এটা হলো পজিশন বি, এটা হলো পজিশন এ, 1 2 3 4 5 1 2 3 4 5, এটা হলো পজিশন সি। ঠিক আছে, সরি, পজিশন এ, পজিশন সি। সো এখন এখানের মধ্যে কি হবে, টোটাল এনার্জি জিপি আর কে তিনটার জন্য তিনটা এরকম লাইন যদি আমরা ড্র করি সো তাহলে ব্যাপারগুলি কেমন। এটা হলো আমাদের টোটাল এনার্জি যদি আমরা আঁকি, এই হলো আমাদের টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। সো এখন টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম যদি জীবনেও চেঞ্জ না হয় তো তাহলে ব্যাপারটা কেমন হবে। এটা কোন এনার্জি, পোটেনশিয়াল এনার্জি নাকি কাইনেটিক এনার্জি? গেস করো কোনটা হইতে পারে। আচ্ছা কাইনেটিক, বিকজ পয়েন্ট বি বি তে তে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ইয়েস, এর জন্য কাইনেটিক। ভেরি গুড, এটা তো বুঝেই গেছো। আর এখানের জন্য কার্ভটা একটু সুন্দর হয় নাই, বাট যতটুকু পসিবল হয়েছে। গ্লাসের উপর একটু পিছলা যায় তো পেন, এর জন্য একটু ডিফারেন্ট হয়েছে, বাট স্টিল মোর অরলেস এখানে সেন্স মেক করতেছে। কি জিনিস, ব্লু কালার দিয়ে যেটা ড্র করছি, ব্লু কালারটা হলো কি জিপির গ্রাফ অর পটেনশিয়াল এনার্জির গ্রাফ, আর গ্রিনটা দিয়ে যেটা ড্র করছে এটা কি কাইনেটিক এনার্জি। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, টোটাল এনার্জি ইজ অলওয়েজ ফিক্সড। ওকে, ব্ল্যাক কালার দিয়ে এটা কি টোটাল এনার্জি। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। এই যে এখানের মধ্যে ফারহান তুমি যেটা জিজ্ঞাসা করলা দেখো, সো এখন টোটাল এনার্জি অলওয়েজ ফিক্সড, ঠিক আছে, টোটাল এনার্জি অলওয়েজ সেম। সো এখন জি ভাই। এখানের মধ্যে দেখো, এইখানে যত জিপি এইখানে যত কে, দুইটা প্লাস করলে কি পাবা, টোটাল এনার্জি। ওকে, এখন দেখো জি জিপি ভাই। যতটুকু কমছে ততটুকু কাইনেটিক এনার্জি বাড়ছে। সো তাহলে এই দুটাকে প্লাস করলে কি হবে, টোটাল এনার্জির সমান। ওকে, ভাই ইন্টারসেকশন পয়েন্টটা তো দুইটা ইকুয়াল না? হ্যাঁ, এখানে জিপি যতটুকু কে ততটুকু, সো দুইটা প্লাস করলে পরে তখন আবার টোটাল এনার্জি পাবা আর কি, এরকম। ঠিক আছে, জি ভাই বুঝছি। ওকে। সো তাহলে এখানে আমরা দেখি আর একজন জয়েন করে নেক। ওকে, সো তাহলে এখন আমরা এখানের মধ্যে যদি কন্টিনিউ করি, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের গ্রাফটা, হ্যাঁ, তো এখন এই গ্রাফের থেকে আমরা কি দেখতে পাইতেছি, ব্লু কালার দিয়ে আমরা কোন এনার্জি রিপ্রেজেন্ট করতেছি, জিপিটা। যে জিপিটা কি হচ্ছে, জিপিটা দেখা যাচ্ছে কি, জিপিটা দেখা যাচ্ছে যে ডিসপ্লেসমেন্ট যখন ম্যাক্সিমাম জিপি তখন ম্যাক্সিমাম, আর ডিসপ্লেসমেন্ট যখন জিরো জিপি তখন জিরো, তাই তো। তো তাহলে at maximum displacement
কি হচ্ছে জিপি হলো ম্যাক্সিমাম, এখানের জন্য সেম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট গুলাতে মানে এ আর সি এই দুইটা পয়েন্ট হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। সো ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে জিপিটা কি হয় ম্যাক্সিমাম হয়। আর জিরো ডিসপ্লেসমেন্টে যে এই জায়গায় at equilibrium GP is equal to what? 0. And উল্টা জিনিসটা হলো আমাদের কাইনেটিক এর জন্য, যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ওখানে কাইনেটিক এনার্জি হলো 0, যে পয়েন্ট এ তে আর পয়েন্ট সি তে কাইনেটিক এনার্জি 0, এন্ড ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জি হলো ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে যত আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামের থেকে লেফটে যাবে বা রাইটে যাবে, অলওয়েজ রিস্টোরিং ফোর্সটা কোন দিকে থাকে তারিফ? রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ কোন দিকে থাকবে? ইকুইলিব্রিয়ামের দিকে। ঠিক আছে, সো তুমি ইকুইলিব্রিয়ামের থেকে যদি লেফটে যাও, হ্যাঁ তুমি যদি ইকুইলিব্রিয়ামের থেকে লেফটে যাও, তো তাহলে রিস্টোরিং ফোর্সটা কোন দিকে হবে বলো তো? তারিফ কি শুনতে পাচ্ছ কি বললাম? ইয়েস, বি এর দিকে অলওয়েজ, ওইটা ঠিক আছে মোহাইমিন, যে বি এর দিকে অলওয়েজ, ইয়েস রাইটে। সো যেটা বলতেছি দেখো মোহাইমিন, কোশ্চেনটা জিজ্ঞাসা করছিলাম এরকম যে যাচ্ছ তুমি ইকুইলিব্রিয়ামের থেকে লেফটে, মানে কি ইকুইলিব্রিয়ামের লেফটে কোন পজিশন? দাঁড়াও 1 মিনিট। জি না ভাই দেখা যায় না তো। দেখা যাচ্ছে। এখন আসার কথা, দেখতেছি ভাই। বলছে ভাইয়া, ওকে দেখা যায়। হ্যাঁ আসছে। ঠিক আছে। সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি যে কথাটা বলতেছিলাম, যে কি জিনিস, তোমার একদম ইকুইলিব্রিয়ামের থেকে যদি তুমি লেফটে যাও, মানে কি টুয়ার্ডস এর দিকে যাও, সো তখন কি হবে? তুমি যত ইকুইলিব্রিয়ামের থেকে লেফটের দিকে যাইতে নিবা, রিস্টোরিং ফোর্সটা কোন দিকে থাকবে? টুয়ার্ডস রাইট। আর তুমি যদি ইকুইলিব্রিয়ামের থেকে রাইটের দিকে যাইতে চাও, তখন রিস্টোরিং ফোর্সটা কোন দিকে থাকবে? টুয়ার্ডস লেফট। সো অলওয়েজ রিস্টোরিং ফোর্সটা কোন দিকে দেখছো? অলওয়েজ রিস্টোরিং ফোর্সটা হলো মুহাইমিন যেটা বললো টুয়ার্ডস বি। ওকে, অলওয়েজ রিস্টোরিং ফোর্সটা কি? কথা কি বাফারিং হচ্ছে? স্পিডের তো এখানে মধ্যে চেঞ্জ হওয়ার কথা না, এখানে তো 2.6 মেগাবাইট পার সেকেন্ড এরকমই পাচ্ছে। ওকে, সো তাহলে মোস্ট প্রবাবলি মুহাইমিনের একটু স্লো হয়ে গেছে ইন্টারনেট, ওটা সমস্যা না। তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম, ব্যাপারটা খেয়াল করো কি জিনিস, যে তুমি ইকুইলিব্রিয়ামের থেকে লেফটে যাও, রিস্টোরিং ফোর্স হবে টুয়ার্ডস রাইট, তুমি ইকুইলিব্রিয়ামের থেকে রাইটে যাও, রিস্টোরিং ফোর্স হবে টুয়ার্ডস লেফট। সো তার মানে রিস্টোরিং ফোর্সটা অলওয়েজ কোন দিকে আসতেছে? ইকুইলিব্রিয়ামের দিকে। ওকে, তো তাহলে ডিসপ্লেসমেন্টটা যেই দিকে, যে তুমি যাচ্ছ লেফটে, কি বলে যাচ্ছ রাইটে, ফোর্স হলো লেফটে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট আর রিস্টোরিং ফোর্সটা কি অলওয়েজ অলওয়েজ অপোজিটলি ডিরেক্টেড না রাফিদ? বলতো, রিস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হলো অলওয়েজ অপোজিটলি ডিরেক্টেড ফ্রম ওয়ান অ্যানাদার। সো তাহলে এর জন্যই আমরা ব্যাপারটা কি বলছি, এর জন্য আমরা ব্যাপারটা বলছি যে তারা যেহেতু অপোজিটলি ডিরেক্টেড, তো এর জন্য এই যে মাইনাস সাইনটা, তো মাইনাস সাইনটা কেন? বিকজ the restoring force and displacement are in opposite directions. ওকে, আর restoring force হলো ডিসপ্লেসমেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কেন? তুমি ইকুইলিব্রিয়াম থেকে একটা সিস্টেমকে যত ডিসপ্লেস করবা, তার রিস্টোরিং ফোর্সের ভ্যালুটা তত বেশি হবে। সো তাহলে রিস্টোরিং ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু তাদের ডিরেকশনটা হলো অপোজিট, তো এর জন্য এই মাইনাস সাইনটা। ওকে, তো এখন রিস্টোরিং ফোর্স controls what? Restoring force controls the acceleration, right? Restoring force এর সাথে acceleration কি directly proportional না? সো তাহলে আমরা এই ব্যাপারটাও লিখতে পারি যে acceleration directly proportional to minus x, where a is the acceleration, x is the displacement, and f is what? f হলো restoring force। তো এখন এখানের মধ্যে কি কি
এফটা হলো রিস্টোরিং ফোর্স, এ হলো অ্যাসেলারেশন, আর এক্সটা কি? এক্সটা হলো ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো এক্সটা কি? ইকুইলিব্রিয়ামের থেকে কতটুকু লেফটে বা কতটুকু রাইটে আছে ওই জিনিসটা। তো এখন ব্যাপারটা দেখো, যখন নাকি একদম ইকুইলিব্রিয়াম, ভাই অ্যাসেলারেশনটা আবার বোঝাবে একটু? ফোর্সটা কি করে? অ্যাসেলারেশন কজ করায় না? সো এখন ফোর্স আর অ্যাসেলারেশন তো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো রিস্টোরিং ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট লেখা যায় কথা, অ্যাসেলারেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট আচ্ছা ভাই, বুঝছি বুঝছি। এর জন্য। ওকে, জি ভাই, বুঝছি। আচ্ছা। সো এখন আমরা যদি ব্যাপারটা দেখি, আমাদের সিম্পল হারমোনিক মোশন, হ্যাঁ ফারিয়া বলো তো, আমাদের সিম্পল হারমোনিক মোশন কি কখনো ইকুইলিব্রিয়াম থেকে শুরু হইতে পারে? যে তুমি একটা অবজেক্টকে ইকুইলিব্রিয়ামে রেখে দিছো, ওখানে থেকে কি সে আপনা আপনি মুভ করবে? না, আমার তো ফোর্স দিতে হবে একটা। ফার্স্টে বেসিক্যালি তোমার তাকে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ক্যান নট বি জিরো, বেসিক্যালি ইট ক্যান নট স্টার্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। তাকে ইকুইলিব্রিয়ামের থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে সরায় দেন আমাদের মোশনটা শুরু হবে, তাই না? হ্যাঁ। তো তাহলে আমরা এখন সিম্পল হারমোনিক মোশনের ইম্পর্টেন্ট গ্রাফস গুলির মধ্যে চলে যাব। সো ফার্স্টেই এখানে আমাদের তিনটা, ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম, এগুলা। সো কি কি আসতেছে ওগুলো আমরা দেখি। ওকে, তো এখন লেটস সি। ফার্স্ট অফ অল ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের ডিসপ্লেসমেন্ট এন্ড এক্স অ্যাক্সিসে হলো টাইম। ওকে, সরি, এক্স অ্যাক্সিসে হলো টাইম। সো এখন আমাদের সিম্পল হারমোনিক মোশনটা কিসের থেকে শুরু হবে? ইয়েস, ওই জিনিসটাই রাফিদ, যে জিরো থেকে যদি শুরু করে, ইকুইলিব্রিয়াম থেকে তো মুভই করবে না, তাই না? যে ইকুইলিব্রিয়ামে তো আছে, সে অলরেডি জিরো পটেনশিয়াল এনার্জিতে আছে। সো তাহলে তাকে তো মুভ করানোর মতো এখানের মধ্যে কেউ নাই, তাই না? যে তার ওখানের মধ্যে টোটাল এনার্জি জিরো, সে ওখানের মধ্যে সুন্দর মতো কি আছে, রেস্টে বসেই থাকবে সারা জীবন। সো তাকে ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করলেই সে না আমাদের মোশনটা স্টার্ট হবে, তাই তো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সাপোজ আমরা তাকে একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দিলাম এত। এখন ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকে সে এখন কি করবে? ওই ডিসপ্লেসমেন্টটা থেকে সে এখন ইকুইলিব্রিয়ামের কাছে আসবে। দেন ইকুইলিব্রিয়ামের কাছে এসে কি করবে? ইকুইলিব্রিয়ামের কাছে এসে সে আবার ওভারশুট করে অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যাবে, দেন আবার ইকুইলিব্রিয়ামে ফেরত আসবে, দেন আবার ওভারশুট করে আবার পজিটিভ ডিরেকশনে অর ইনিশিয়াল ডিরেকশনের দিকে আবার ডিসপ্লেসড হবে। এমনই তো নাকি পারিয়া? সো তাহলে ব্যাপারটা আমাদের কেমন হবে? ইট উইল বি এক্স্যাক্টলি লাইক দ্যাট অফ আ কোসাইন গ্রাফ, নাকি? একদম একটা কস গ্রাফের মতো। সো আমরা যদি এই জায়গাগুলো একটু দাঁড়াও, পোর্ট্রেট মোডে কি বেশি ছোট লাগে? তোমরা কিন্তু তোমাদের স্ক্রিনে যেটা শেয়ার করে এটা কিন্তু জুম করে দেখতে পারো, বুঝছো? এখানে হোপফুলি ঠিক মতো দেখা যাচ্ছে, তাও স্টিল তোমাদের যদি এরকম দেখতে একটু প্রবলেম হয় সো তাহলে একটু জুম করে দেখতে পারো, সো তাহলে যেন এরকম বেশি সমস্যা না হয়, বিকজ আমাদের এখানে তিনটা গ্রাফ একসাথে দেখলে পরে তখন আরো সেন্স মেক করবে ভালো মতো। ওকে, তো এখন এটা তো গেল আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা, যে এই সাইকেলটাই আমাদের অলওয়েজ কি হবে না, জুম করতে টাকা লাগবে কেন? তোমাদের স্ক্রিনে যেটা আছে, তোমাদের ফোনের স্ক্রিন, তোমরা এরকম জুম করলে পরে, ঠিক আছে, পিঞ্চ করলে পরে তখন ওখানের মধ্যে তোমরা জুম করতে পারবা। আল্লাহ, ওকে। সো তাহলে মোহাম্মদ ল্যাপটপে কেমনে করে? ল্যাপটপে হইতেছে না আমার। ল্যাপটপে এখানের জন্য ভিউ অপশনস এ জুম রেশিও আছে। আচ্ছা, ওকে, এখানের মধ্যে ওরকম কতগুলি
ইয়ে দেখতে পারার কথা। নরমালি এরকম পার্টিসিপেন্টস লিস্ট এরকম জুম ইন জুম আউট করে অমনে দেখা যায়, তো তাহলে স্ক্রিনটা এরকম বড় হয় আর কি। জুম রেশিও বাড়াই দিলেই জুম আউট হয়ে যাবে, আচ্ছা না ঠিক ওয়েট আছে, কমাই দিলে। হ্যাঁ কমাই দিলে আর কি। তো এখন এখানের মধ্যে আচ্ছা দাঁড়াও দেখি এই জিনিসটা আমাদের কতটুকু দেখা যায়। পোর্ট্রেট মোডে থেকে ল্যান্ডস্কেপে নিয়ে নেই। ঠিক আছে, এখানে কভার করা যাবে, সমস্যা নাই। তো তাহলে এটা নিয়ে কাহিনী করতে হবে না। ওকে, তো এখন রায়হান তুমি আমাকে বলো তো, উপরেরটা তো আমাদের কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তাই তো? তো এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তোমাকে আমি একটা যদি দেই, তুমি কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে এঁকে দিতে পারবা না? হ্যাঁ ভাই পারবো। কিভাবে পারবা? বিকজ তুমি ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির মধ্যে কানেকশনটা জানো, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ভেলোসিটি কিভাবে বের করা যায়। এটার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব। এক্সিলেন্ট। সো তাহলে উই হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য গ্রেডিয়েন্টস, রাইট? সো তাহলে আমরা এরকম কয়েকটা সেগমেন্টে এরকম ভাগ করি। সেগমেন্ট গুলি আমাদের ইম্পর্টেন্ট কয়টা সেগমেন্ট, তো এর জন্য আমরা এরকম কয়টা ডিভিশন করে রাখতেছি। ওকে, সো তাহলে এখন রায়হান তো আমাদেরকে অলরেডি হিন্ট দিয়ে দিল। এখন এখানে আমাদেরকে এটাতে হেল্প করবা হলো আরিফিন। ঠিক আছে, আরিফিন বলো যে ফার্স্টে যদি আমি এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের একদম জিরো টাইমের সময়, হ্যাঁ আমি যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের একদম জিরো টাইমের সময় গ্রেডিয়েন্ট বের করতে চাই, হোয়াট আই নিড টু ডু? এই গ্রাফটা কি একটা স্ট্রেট লাইন নাকি কার্ভ বলো তো ফার্স্টে আরিফিন? কার্ভ। এই গ্রাফটা হলো একটা কার্ভ, তো একটা কার্ভের গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদের কি করতে হয়? ট্যানজেন্ট ড্র করতে হয় না প্রতিটা পয়েন্টে, যে যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট চাবো আমরা ওই পয়েন্টে কি করব, ট্যানজেন্ট ড্র করব। আচ্ছা ঠিক আছে, সো তাহলে ট্যানজেন্ট ড্র করতে হবে, এটা বুঝলাম, দ্যাটস ভেরি গুড। সো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব দেখো। সো ওভার হিয়ার একদম জিরো টাইমের এখানে যদি ট্যানজেন্টটা কি আসে, দাঁড়াও এই ইয়েলো কালারটা এখানে খুব কম দেখা যায়, সো আমি রেড ইউজ করি। সো ট্যানজেন্টটা এখানে কি হরাইজন্টাল আসলো না জিরো টাইমের সময়? হরাইজন্টাল আসলে তো জিরো গ্রেডিয়েন্ট। ইয়েস, সো তাহলে একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কত? জিরো। সো তাহলে টাইম জিরোর সময় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট জিরো আসলো। এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয় না আরিফিন? জি ভাই। তো তাহলে টাইম জিরোর সময় ভেলোসিটি কত হবে? জিরো হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে টাইম জিরোর সময় ভেলোসিটি হলো জিরো। অলরাইট, তো তাহলে টাইম জিরোর সময় ভেলোসিটি হলো জিরো। ওকে, এখন দেখো টাইম যত বাড়তেছে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা দেখো তো স্টিফনেস কি হইতেছে, আস্তে আস্তে ইনক্রিজ করতেছে না? হুম। তো তাহলে টাইম যত বাড়তেছে গ্রেডিয়েন্টের স্টিফনেস বাড়তেছে, কিন্তু ডিরেকশনটা কোন দিকে দেখো তো? গ্রেডিয়েন্ট গুলা কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ গ্রেডিয়েন্ট। এই যে সে ডাউনওয়ার্ড স্লোপিং লাইন, সো তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং লাইন গুলো গ্রেডিয়েন্ট কি হয়? নেগেটিভ হয়। ওকে, সো তাহলে ডাউনওয়ার্ড স্লোপিং লাইনের এই গ্রেডিয়েন্ট গুলো হলো নেগেটিভ। এখন এই জায়গাটায়, যে এই জায়গাটায় দেখো গ্রেডিয়েন্টটা কি ম্যাক্সিমাম নেগেটিভ না? যে এই জায়গাটায়, এই জায়গা ট্যানজেন্টটা ড্র করলে পরে এখানের মধ্যে ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কি আসে? ম্যাক্সিমাম নেগেটিভ, তাই তো? দেন আবার যদি আমি ট্যানজেন্ট গুলা ড্র করি, দেন এগুলা কি আস্তে আস্তে জেন্টাল হইতে থাকে, আবার জেন্টাল হইতে থাকে। দেন এইখানে এসে আবার গ্রেডিয়েন্টটা কি হয়ে গেল? হরাইজন্টাল হয়ে গেল না ট্যানজেন্টটা? বুঝতে পারতেছো কি বলতেছি আরিফিন? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে যদি আমরা এক্সপ্লেনেশন গুলি বলি, সো তাহলে ফার্স্টে দেখো যে প্রথমে ভেলোসিটি হলো জিরো। কিভাবে বুঝলাম? যে টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে কি হয়েছে? টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে ট্যানজেন্টের স্টিফনেস জিরো আর ট্যানজেন্টটা হলো হরাইজন্টাল, সো তাহলে টাইম জিরোতে ভেলোসিটি জিরো। এখন হোয়াট ইজ হ্যাপেনিং? এখন যত টাইম বাড়তেছে ভেলোসিটিটা নেগেটিভ হচ্ছে, যে নেগেটিভ ডিরেকশনে আস্তে আস্তে বাড়তেছে।
এন্ড এই টাইমের সময় ভেলোসিটিটা হলো ম্যাক্সিমাম নেগেটিভ। কিভাবে বুঝলাম ম্যাক্সিমাম নেগেটিভ? বিকজ ট্যানজেন্টের স্টিফনেসটা হলো এখানে ম্যাক্সিমাম, তাই না? এরপরে এই জায়গাটায় আবার ট্যানজেন্টের স্টিফনেস কত হয়েছে আরিফিন? জি ভাইয়া, কোন জায়গাটা? এই জায়গাটায় 0 জিরো। সো মানে তাহলে এখানে আবার হরাইজন্টাল হয়ে গেছে ভেলোসিটি একদম। হয়ে গেছে কত? জিরো। বুঝতে পারছো? তো তাহলে জি ভাইয়া। এই জায়গাগুলির জন্য আমরা যদি ভেলোসিটিটা এরকম আঁকি তো তাহলে কেমন হবে? এইরকম। দেন ওরকম সেম ওয়েতে যদি আমরা ট্যানজেন্টের ওই মেথডটা ফলো করি তো তখন ওরকম সেম ওয়েতে আমরা এমন একটা গ্রাফ পাবো বেসিক্যালি। ঠিক আছে, একটু সাইডে হয়ে গেছে। তাহলে এটা সাইনের গ্রাফের মতন হয়ে গেল না? হ্যাঁ, এটা কি সাইন গ্রাফ? মাইনাস সাইন থেটা না, নাকি? সাইন মাইনাস সাইন থিটা। তো ওই ব্যাপারগুলি আমরা রিলেশনটা একটু পরে দেখবো। ফার্স্টে গ্রাফগুলি এঁকে দেন আমরা রিলেশনগুলি সেট আপ করবো যে অ্যাকচুয়ালি কোনটা কিভাবে কি হচ্ছে। অলরাইট, তো তাহলে আচ্ছা। ফার্স্টে তারিফ বলতো, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা প্রথমে আমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে কেন শুরু করলাম? বিকজ জিরো ডিসপ্লেসমেন্টে থাকলে পরে তো আর সিম্পল হারমোনিক মোশন শুরুই হবে না, তাই না? তো তাহলে সিম্পল হারমোনিক মোশন শুরু হওয়ার জন্য তাকে প্রথমে একটা সার্টেন ডিসটেন্স দূরে সরায় নিতে হবে, দেন তাকে ছাড়বো, তখন এই মোশনটা সারা জীবন এরকম কন্টিনিউ হইতে থাকবে। যে এই যে এখানের জন্য যেরকম যে এ তে নিয়ে যে এরপর তাকে ছাড়লাম তো কি হবে? এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে, সি থেকে আবার বি তে ফেরত আসবে, বি থেকে এ তে। এই জিনিসটাই সারা জীবন কি করতে থাকবে? কন্টিনিউ হইতে থাকবে, যদি সিস্টেম থেকে কোনো এনার্জি লস না হয়। তো তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ব্যাপারটা কি বুঝলাম? যে শুরু হবে কোনখান থেকে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে, বিকজ জিরো ডিসপ্লেসমেন্টটা থাকলে তো মুভমেন্টই শুরু হবে না। তো তাহলে তাকে প্রথমে টেনে তাকে প্রথমে এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে দূরে নিয়ে যাইতে হবে, দেন ওখানে রিলিজ করার পর এই জিনিসটা সারা জীবন এরকম চলতে থাকবে, কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে এরকম। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তো আমরা আঁকলাম। এখন আরিফিন আমাদেরকে হেল্প করলো কিসে বলতো? আরিফিন আমাদেরকে হেল্প করলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে এটা ড্র করাতে। কিভাবে করছি এটা? আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়। সো তাহলে এই যে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি একটা কার্ভ। সো একটা কার্ভের গ্রেডিয়েন্ট বের করার জন্য হোয়াট উই নিড ট্যানজেন্টস। ট্যানজেন্ট ড্র করে করে আমরা দেখলাম যে গ্রেডিয়েন্টের স্টিফনেস কোন জায়গায় কত, কোন দিকে পজিটিভ গ্রেডিয়েন্ট, কোন দিকে নেগেটিভ গ্রেডিয়েন্ট, এইসব ব্যাপারগুলি দেখে আমরা কি করলাম? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করছি। ব্যাপারটা কি বুঝতে পারছো তারিফ? ওকে, সো এখন যদি তুমি এই ব্যাপারটা বুঝে থাকো, সো এখন এরপরে আমাদেরকে এখানে কি হেল্প করবে? মুহাইমিন। ঠিক আছে, এইবারের জন্য মুহাইমিন হেল্প করবা যে আমরা এই ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ আঁকতে পারবো না বলো তো মুহাইমিন? সো আমরা এই ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফ আঁকবো কিভাবে বলো তো? লজিকটা কি? ভেলোসিটি টাইম গ্রাফের কি থেকে আমরা অ্যাসেলারেশন পাবো? এরিয়া, এই অবস্থা। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হলো অ্যাসেলারেশন। সো তাহলে গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কি পাবো? অ্যাসেলারেশন পাবো। সো তাহলে এখানের জন্য দেখো ফারিয়া, বলতো আমরা যদি ট্যানজেন্টটা ড্র করি একদম শুরুতে টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় যদি ট্যানজেন্টটা ড্র করি, ট্যানজেন্টটা দেখো তো কি আসতেছে? ম্যাক্সিমাম স্টিফনেস আসে না? হ্যাঁ, তো ম্যাক্সিমাম স্টিফনেস, কিন্তু গ্রেডিয়েন্টটা কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ। নেগেটিভ। সো তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় অ্যাসেলারেশনটা কি? ম্যাক্সিমাম নেগেটিভ, তাই তো? হ্যাঁ। ওকে,
দাঁড়াও একটু 1 মিনিট, আমরা এই লাইনগুলো ফার্স্টে ড্র করে নেই, ইম্পর্টেন্ট সেগমেন্ট গুলি, তাহলে পরে সরি। আচ্ছা, তোমাদের সানডে টিউসডে থার্সডে 5টা থেকে 6টা কি থাকে, কোনো ক্লাস থাকে? ভাইয়া ওইটা মাগরিবের আজান থাকে। আচ্ছা আচ্ছা, কবে আমার ভাইয়া? এই ওইটার velocity ইয়ার time পরে যে graph এর এটা 5:30 থেকে 6:30, ভাই কবে? এটা আর কি সামনের উইকে ওরকম একটা ওর 2টা ক্লাস ওরকম নিতে চাইতেছে তোমাদেরও। আচ্ছা, 5টা থেকে 6টা ম্যাথ, তাইলে তো সমস্যা। এমনি আর কি এএস ব্যাচের ওরা বন্ধ চাইতেছিল, তো ওদেরকে ওরকম ছুটি দিয়ে তো তোমাদের ওরকম এক্সট্রা কয়টা ক্লাস নিয়ে নিতাম, তো এটার জন্য জিজ্ঞাসা আমাদের করলাম। বন্ধ ছিল না। বন্ধ দিলে পরে তো সিলেবাস শেষ করতে আরো দেরি হবে, এর জন্য তো আরো বন্ধ দিতেছি না। আচ্ছা তাহলে ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলো। আমাদের এই ভেলোসিটি টাইম গ্রাফের এটা আমাদের স্ট্রেট লাইন হবে না, মানে স্ট্রেট অ্যাজ ইন স্ট্রেট ডাউনওয়ার্ড স্লোপিং, বিকজ আমার গ্রেডিয়েন্ট তো কনস্ট্যান্টলি ইনক্রিজ করতেছে। সো গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্টলি ইনক্রিজ করে তাহলে আমার ভেলোসিটিতে কি একটা লাইক ডাউনওয়ার্ড স্লোপিং লাইন হবে না? কোন দিকে ভেলোসিটি কনস্ট্যান্টলি ইনক্রিজ করতেছে? উপরে ডিসপ্লেসমেন্টটা হ্যাঁ, কি হচ্ছে? ভেলোসিটি কি কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি বাড়বে? ডিক্রিজ করতেছে। না না না, ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্টলি ডিক্রিজ করতেছে। সো কনস্ট্যান্ট আমার ভেলোসিটি কনস্ট্যান্ট না, লাইক একটা কনস্ট্যান্ট রেটে। না, রেটটাও তো কনস্ট্যান্ট না, এখানের মধ্যে ব্যাপারটাই কি, ব্যাপারটাই হলো তোমার সে আচ্ছা আমি এটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ওই যে একটা এএস একটা গ্রাফ আছে না, ওইটার সাথে আমি গোলায় ফেলছি। হ্যাঁ, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও যদি হয়, তো তাহলে অ্যাসেলারেশন হলে পরে ডিসপ্লেসমেন্টটা কনস্ট্যান্ট রেটে কেমনে করে কমবে বা বাড়বে? এখানের মধ্যে তো তোমার ব্যাপারটাই হলো যে এইচ ইকুয়ালস টু কি, এইচ ইকুয়ালস টু তোমার ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার না? হুম। তো তাহলে এখানের জন্য তোমার কাজটা কি হবে? এখানের মধ্যে তোমার ইউটি যদি 0 হয়, ইউ যদি 0 হয়, তো তাহলে এটা গেল। তো এখন হাফ জিটি স্কোয়ার, তো তাহলে টাইমের সাথে হাইটের কানেকশন কি, এরকম না? এটা তো লিনিয়ার হ্যাঁ হবে না, এটা তো আমাদের কার্ভই থাকবে। আচ্ছা রাইট। ঠিক আছে? আর এইখানের জন্য এটা ডিরেক্টলি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা ফুললি এরকম না, ঠিক আছে? যে যত এখানে সে ইকুইলিব্রিয়ামের দিকে আসবে, এটা কখন h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কখন ইউজ করতে পারি? যখন নাকি আমাদের অ্যাসেলারেশনের ভ্যালুটা ফিক্স। আমাদের কিন্তু সিম্পল হারমোনিক মোশনে অ্যাসেলারেশনও ফিক্স না, অ্যাসেলারেশনও কিন্তু ভ্যারি করতে থাকে। এই যে আমরা এখন গ্রাফটা যে আঁকবো, এখনই বুঝতে পারবো যে অ্যাসেলারেশনটাও তো ফিক্স থাকতেছে না, অ্যাসেলারেশনটা তো ডিসপ্লেসমেন্টের উপরে ভ্যারি করতেছে, তাই না? এই যে আমাদের ফর্মুলাটা ফার্স্টে, অ্যাসেলারেশনটাও তো ফিক্স না, অ্যাসেলারেশন ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং উইথ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে অ্যাসেলারেশন বড়, ডিসপ্লেসমেন্ট যত ছোট হচ্ছে অ্যাসেলারেশনও কমে যাচ্ছে। বুঝতে পারছো? হুম হুম। ওকে, তো তাহলে এখানের জন্য ব্যাপারটা দেখো, ফার্স্টে ভেলোসিটি টাইম গ্রাফের প্রথমে টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় ট্যানজেন্ট আঁকলাম, কি আসলো? ম্যাক্সিমাম নেগেটিভ। সো তাহলে শুরুতে অ্যাসেলারেশনটা হলো ম্যাক্সিমাম নেগেটিভ। দেন যত এরকম ট্যানজেন্ট আঁকবো তত কি হবে? দেন যত এরকম ট্যানজেন্ট আঁকবো তত নেগেটিভ নেগেটিভ ডিসপ্লেস কি বলে, নেগেটিভ গ্রেডিয়েন্ট, কিন্তু স্টিফনেস কি হইতেছে? আস্তে আস্তে কমতেছে না? স্টিফনেস আস্তে আস্তে কমতে কমতে এই জায়গায় যে স্টিফনেস কত হয়েছে ফারিয়া? 0। 0। সো তাহলে 0 ডিসপ্লেস কি বলে, 0 গ্রেডিয়েন্ট মানে অ্যাসেলারেশন কি হবে? 0 নাকি? হুম হ্যাঁ। তো তাহলে এই জায়গাটায় অ্যাসেলারেশন 0, যে ফার্স্টে অ্যাসেলারেশন হলো ম্যাক্সিমাম নেগেটিভ, এরপরে সে লেস নেগেটিভ হচ্ছে, লেস নেগেটিভ হইতে হইতে দেন সে কি আসলো? 0 অ্যাসেলারেশনে আসলো। এখন এখানে কি হচ্ছে? এই জায়গায় এখানে যদি ট্যানজেন্টটা আঁকি, তো তাহলে পজিটিভ একটা ট্যানজেন্ট, স্টিফনেস একটু কম। দেন যত এরকম ড্র করব আস্তে আস্তে স্টিফনেস বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই জায়গাটায় কি, যে এখন যে ট্যানজেন্টটা ড্র করব, এই যে এইটা, এই ট্যানজেন্টটা কি, স্টিফনেসটা ম্যাক্সিমাম না বলতো? হ্যাঁ
ওকে, ম্যাক্সিমাম But স্টিফনেস positive. আর পজিটিভ, ভেরি গুড। সো তাহলে এটা হলো ম্যাক্সিমাম পজিটিভ অ্যাক্সেলারেশন। দেন আবার যদি এই জায়গাটার জন্য ড্র করি, যদি এই জায়গার জন্য এরকম ড্র করি, সরি, স্টিফনেসটা আবার কি হলো, একটু কমলো, দেন স্টিফনেসটা আর একটু কমবে, দেন স্টিফনেসটা আর একটু কমবে এই যে এই জায়গায়, দেন একদম অ্যাপেক্সে, যে একদম টপ পজিশনে, এখানে যে আবার গ্রেডিয়েন্ট কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো গ্রেডিয়েন্ট 0 মানে অ্যাসেলারেশন কি, গ্রেডিয়েন্ট মানে অ্যাসেলারেশন 0 হবে। ওকে, সো তাহলে এরপর আবার সেম ওয়েতে নিচের ডিরেকশনে এখানে আবার নেগেটিভ ম্যাক্সিমাম হবে ওরকম। সো একটু ট্যানজেন্ট গুলো মুছে দেই আবার। ওকে, সো আমরা যদি অ্যাসেলারেশন টাইম গ্রাফটা আঁকি, দ্য অ্যাসেলারেশন টাইম গ্রাফ উইল বি মোর অর লেস লাইক দিস। ওকে, সো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফটা এমন আসলো, রাইট? তো এখন এইটা তো আমরা কি করলাম, এটা কিন্তু আমরা কোনো ক্যালকুলাস ইউজ করি নাই, কোনো ট্রিগোনোমেট্রি ইউজ করি নাই, কিছু করি নাই। হোয়াট উই জাস্ট ডিড, উই সিম্পলি ইউজড ফোর্সেস এন্ড মোশন, যে ইকুয়েশন গ্রাফ যেভাবে করে ডিল করতে হয় না, যে মোশন গ্রাফ যেভাবে করে ডিল করতে হয়, যে ফর আ গিভেন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ড্র দ্য করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ। কি করছি বেসিক্যালি রায়হান, এখানের মধ্যে সিম্পলি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দিবে, এই কনসেপ্ট ইউজ করে আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা স্কেচ করছি, তাই তো? দেন আবার সেম ওয়েতে ভেলোসিটি টাইম গ্রাফের করেসপন্ডিং আমরা কি করছি, ভেলোসিটি টাইম গ্রাফের আমরা করেসপন্ডিং অ্যাসেলারেশন টাইম গ্রাফটা বের করছি। ওকে, এখন এটা তো আমরা কি করলাম, ইকুয়েশন অফ মোশন ইউজ না করে আমরা ডিরেক্টলি জাস্ট গ্রাফের শেপ দেখে ওরকম কাজগুলি করছি। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, ইন রিয়েলিটি আমাদের সিম্পল হারমোনিক মোশনে ডিসপ্লেসমেন্টের একটা ফর্মুলা আছে। ওকে, এই ফর্মুলা আর এই ওয়েভের এই ফর্মুলা, এটা কিন্তু তোমাদের ইয়ের সময় কি বলে, ওয়েভ চ্যাপ্টার পড়ানোর সময় আমি একবার বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েভের যে ডিসপ্লেসমেন্টের যে ফর্মুলা লিখি না, আর ডিসপ্লেসমেন্টটা যে আমরা ড্র করি, যে অ্যামপ্লিটিউড এত ফেজ বোঝানোর জন্য, ফেজ ডিফারেন্সের ব্যাপারটা বোঝানোর জন্য, তখন বলছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ওয়েভের মেইন ফর্মুলা হলো এমন, y ইকুয়াল টু y নট সাইন ওমেগা টি অর কস ওমেগা টি, যেটা দিয়ে তুমি বলো। তো এখানে সাইনের ভিতরে যে আর্গুমেন্টটা, এই যে সাইনের সাথে ব্র্যাকেটে যেটা থাকে, বুঝছো রায়হান, সাইনের সাথে আর কসের সাথে ব্র্যাকেটে যেটা থাকে, এটাকে কি বলা হয়, আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, তো এখন এই আর্গুমেন্টটাই আর এই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি কি, এই অ্যাঙ্গেলটাই বেসিক্যালি আমাদের ফেজ ছিল, যে একটা ওয়েভের পজিশন সে বুঝাইতো। তো এখন এখানের জন্য দেখো আমাদের সিম্পল হারমোনিক মোশনে ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা কি, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইনটু কস ওমেগা টি। ঠিক আছে, কি জিনিস, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইনটু কস ওমেগা টি। ওকে, এখন এই গ্রাফটা কি তাহলে, এটা কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ওকে, এটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এন্ড এটা কি গ্রাফের সাথে মিলে, কস গ্রাফের সাথে মিলতেছে না। তো তাহলে এরকম একটা অবস্থা। এখন এই জিনিসটা কে বলবা, ফারিয়া বলতো, যে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আমি দিলাম এইটা। তো এখন একটা ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আছে, তো এখন ডিসপ্লেসমেন্ট থেকে তুমি ভেলোসিটি কিভাবে পাইতে পারো বলতে পারবা, ডিসপ্লেসমেন্টকে কি করলে আমরা ভেলোসিটি পাই? Rate of change of displacement divided by t. যে টাইমের রেসপেক্টে যদি তাকে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, টাইমের রেসপেক্টে যদি তাকে ডিফারেন্সিয়েট করি, সো হোয়াট উইল উই গেট, ভেলোসিটি পাবো না? সো ডি ডিটি অফ এক্স নট কস ওমেগা টি, সেটা কি হয়, এক্স নট তো এক্স নট এর জায়গায় আছে, এখন কস ওমেগা টি, এখন কস ওমেগা টি, এখন ওমেগা টি পুরাটা তো আমার কি টি ধরতে হবে না, যে আমরা চেইন রুল যেরকম করতাম মনে আছে,
ও লেভেলসে থাকতে সময় যে ক্যালকুলাস করছিল ডিফারেন্সিয়েশনের সময় চেইন রুল কি করতাম, পুরা জিনিসটাকে একটা ধরে এক্স ধরে দেন প্রথমে ডিফারেন্সিয়েট করতাম, দেন যাকে এক্স ধরছিলাম তাকে আবার কি করি ডিফারেন্সিয়েট করি। এমন ছিল না রায়হান? যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম যে ফার্স্টে তো এক্স নট এটা তো আছে, এখন cos ওমেগা টি, তো এখন cos cos t এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে ফারিয়া? মাইনাস সাইন টি আই গেস, মাইনাস আমি ভুলে সাইন গেছি। ওমেগা টি, তাই তো? এখন ওমেগা টি পুরাটাকে কি ধরছি, ওমেগা টি পুরাটাকে আমি টি ধরছিলাম না, তো এখন আমার ওমেগা টি কে কি করে ফেলতে হবে, ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে আবার, তাই তো? মনে আছে তো চেইন রুল নাকি? জি ভাই মনে আছে। ওকে, এটা মাল্টিপ্লিকেশন রুলটা না ভাই? এটা মাল্টিপ্লিকেশন রুল না, মাল্টিপ্লিকেশন তো ইউভি মেথড, ফার্স্ট ডিডিএক্স অফ ও সেকেন্ড আচ্ছা আচ্ছা ডিডিএক্স আচ্ছা অফ ফার্স্ট, ওরকম। আর এখানের মধ্যে বলতেছি ব্যাপারটা এরকম যে তুমি কোন একটা কিছুর এরকম ইন্টিগ্রেশন করবা বা কি বলে তুমি কোন একটা কিছুর এরকম ডিফারেন্সিয়েশন করবা, কিন্তু তুমি ডিরেক্টলি এটা করতে পারতেছো না, বিকজ তুমি এই যে মনে করো তোমার যদি এমন থাকে cos 2 থেটা, cos 2 থেটা ডিফারেন্সিয়েশন যদি করতে বলি তোমাকে, ঠিক আছে, আর cos 2x লিখি তাহলে পরে আরো ভালো বুঝতে পারবা, হচ্ছে cos 2x এর ডিফারেন্সিয়েশন করতে বললাম। তো এখন cos 2x এর ডিফারেন্সিয়েশন তুমি কি লিখবা ফারহান? cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস হলো টু মাইনাস সাইন সাইন, টু এক্স। এই যে এখন মাইনাস 2 sin 2x, মাইনাস 2 টা কই থেকে আসলো, cos এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস সাইন, ব্যাস মাইনাস সাইন 2x। তো তাহলে এখানের মধ্যে কি তুমি 2x টাকে কি ধরছিলা, x ধরছিলা না, তো এখন জি তুমি ভাই। আবার আলাদা করে কি করবা, 2x টাকে ডিফারেন্সিয়েট করবা, তো 2x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, থ্রু দ্য 2, তো তাহলে মাইনাস সাইন 2x। এটা ভাই ওই যে আলাদা ব্র্যাকেটে থাকলে আলাদা করে আবার করতে হয় যে ওরকমই। হ্যাঁ ওই জিনিসটাই, এটাই হলো আমাদের চেইন রুলটা ছিল, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আমরা বললাম যে কি হচ্ছে এখানে, ওকে। তো তাহলে এখানের মধ্যে দেখো ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন আসলো, তাহলে মাইনাস এক্স নট ওমেগা সাইন ওমেগা টি। সো দেখো তো ভেলোসিটির গ্রাফটা কার শেপের মতো আসছে ফারিয়া, মাইনাস সাইন থেটা গ্রাফের মতো আসছে না? হ্যাঁ, ওকে, সো এখন তুমি ভেলোসিটির ইকুয়েশন জানো, তো ভেলোসিটির ইকুয়েশনের থেকে কি তুমি অ্যাসেলারেশনের ইকুয়েশন বের করতে পারবে না বলো তো? হ্যাঁ পারবো। ওকে, সো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু হোয়াট, ডি ডিটি অফ ভেলোসিটি। সো তাহলে এইটা তোমাদের কাজ থাকবে নেক্সট ক্লাসের জন্য, যে তোমরা অ্যাসেলারেশনের এক্সপ্রেশনটা বের করবা, যে অ্যাসেলারেশনের এক্সপ্রেশনটা কেমন হবে। জিপি আর কে এর গ্রাফের ওই ইয়েটা ওইটা আমি স্ক্রিনশট দিয়ে দিবনি তাহলে, ঠিক আছে তারিফ? আচ্ছা, সো যেটা বললাম ফার্স্টে যে এইটা তোমরা অ্যাসেলারেশনের এই এক্সপ্রেশনটা এরকম এমন ফর্মে বের করবা যে ওমেগা এক্স নট সাইন বা কস যেটাই আসে ওই ফর্মে, ঠিক আছে? এন্ড তারিফ কোনটা তুলনায় উপরে এই যে এইগুলা এক্সপ্লেনেশন গুলা, আচ্ছা হ্যাঁ ওইটা আবার চেইন রুল হয়ে যায়, সো তখন আবার করতে হবে আর কি। সামনাসামনি আবার পড়ালেখা কবে হবে ওই জিনিসটা তো ঠিক নাই মহামিন। তো তারিফ কি এইটা বলছিল নাকি এর উপরেও আছে? ওকে এটাই ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, দেন এই গ্রাফ বাকি ছিল। ওকে ঠিক আছে, সো তাহলে তোমাদের নেক্সট ক্লাসের জন্য কাজ থাকবে এটা যে অ্যাসেলারেশনের এই এক্সপ্রেশনটা বের করবা, দেন এখান থেকে আমরা আবার কন্টিনিউ করব থার্সডেতে, ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।